সময়টা ২০১৪ সাল, যেখানে আমরা সারজা নামের একজন মহিলাকে দেখতে পাই। তিনি ভোর ৪টায় উঠে পূজা করছেন, কারণ আজ তার ছেলে প্রবীণের ১০ম শ্রেণীর রেজাল্ট প্রকাশ হবে। সারজা এই পূজা করছেন কারণ তার নিজের ছেলের উপর খুব একটা ভরসা নেই। সে পাশ করবে নাকি ফেল করবে তা নিয়ে সন্দেহে আছে, তাই তিনি সৃষ্টিকর্তার উপর ভরসা করছেন। ভোর ৪টায় তিনি তার স্বামী উন্নিকৃষ্ণানকেও ঘুম থেকে তুলে দেন। উন্নিকৃষ্ণান জানান, বিয়ের শুরুতে তারা দুজন খুব সুখে ছিল। তারা একে অপরকে খুব ভালোবাসত। তখন সারজা শুধু তাকেই ভালোবাসত। কিন্তু তাদের ছেলে প্রবীণের জন্মের পর থেকে সারজা শুধু ছেলেকেই ভালোবাসে এবং তার দিকে আর তেমন খেয়াল করে না। উন্নিকৃষ্ণানের একটি খারাপ অভ্যেস আছে। সে প্রতি ২-৩ দিন পর পর মদ খেয়ে বাড়ি ফেরে এবং ইংরেজিতে তাদের প্রেমের গল্প বলতে থাকেন। এই একই গল্প বারবার শুনে সারজা ও প্রবীণ দুজনেই বিরক্ত হয়ে গেছে। এরপর সারজা প্রবীণের রেজাল্ট আনতে যায়। সেখানে জানা যায় প্রবীণ পাশ করেছে। এ কথা শুনে সারজা খুব খুশি হয় এবং দ্রুত উন্নিকৃষ্ণানকে জানাতে যায়। জানা যায় উন্নিকৃষ্ণানের একটি বেকারি আছে। সেখানে গিয়ে যখন সারজা এই খবর দেয়, তখন সে প্রবীণের নম্বর জানতে চান। এবার জানা যায় প্রবীণ মাত্র ৩৫% নম্বর পেয়ে পাশ করেছে। এত কম নম্বর হওয়ায় স্কুলের প্রিন্সিপাল চান না যে প্রবীণ এই স্কুলে পড়াশোনা চালিয়ে যাক। তিনি চান প্রবীণ অন্য কোনো স্কুলে ভর্তি হোক। কিন্তু সারজা চান তার ছেলে এই স্কুলেই পড়ুক। তিনি অনুরোধ করেন যেন তাকে এখানেই পড়তে দেওয়া হয়। উন্নিকৃষ্ণান যখন বাড়ি ফেরে, তখন সে দেখে সারজা এখনও প্রবীণের খুব যত্ন নিচ্ছে। তার পছন্দমতো খাবার বানিয়ে খাওয়াচ্ছে, যদিও সে মাত্র ৩৫% নম্বর পেয়েছে। এই বিষয় নিয়ে উন্নিকৃষ্ণান তার ছেলের উপর খুব রেগে যায় এবং তাকে বকাঝকা করে। এতক্ষণ আমরা সবার মনের কথা জানলাম। এবার প্রবীণ নিজের মনের কথা বলে। সে বলে তার পড়াশোনার প্রতি কোনো আগ্রহ নেই। সে শুধু ভালোবাসা চায়। কিন্তু আজ পর্যন্ত তার জীবনে কোনো মেয়েই আসেনি, তাই ভালোবাসার প্রশ্নই ওঠে না। এমন নয় যে সে কখনো চেষ্টা করেনি। প্রবীণ অনেক চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়েছে। এরপর আমরা দেখি প্রবীণের বন্ধুরাও তার মতোই। তারা একদমই পড়াশোনা করে না এবং ক্লাসে সব সময় দুষ্টুমি করে। এই কারণেই ক্লাস টিচার প্রায়ই প্রবীণ ও তার বন্ধুদের শাস্তি হিসেবে ক্লাসরুমের বাইরে দাঁড় করিয়ে রাখেন। আজও ঠিক তেমনটাই হয়েছে। তারা সবাই শাস্তি হিসেবে ক্লাসের বাইরে দাঁড়িয়েছিল। সেই সময় সেখানে প্রিসিকা নামের একটি মেয়েকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেও শাস্তি পেয়েছিল। আমরা দেখি যেভাবে প্রবীণ ও তার বন্ধুরা প্রায়ই এই শাস্তি পায়, ঠিক একইভাবে প্রিসিকাকেও প্রতিদিনই এই শাস্তি পেতে হয়। এই কারণে তাকেও প্রায় প্রতিদিনই ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। আর এখান থেকেই প্রিসিকা ও প্রবীণের মধ্যে একটি সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে। কোথাও না কোথাও প্রবীণ এখন প্রিসিকাকে পছন্দ করতে শুরু করেছে, কারণ তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে এবং ধীরে ধীরে দুজনেই একে অপরকে পছন্দ করতে শুরু করে। এরপর আমরা দেখি উন্নিকৃষ্ণানকে, যিনি অনেক মদ খেয়ে বাড়ি ফেরেন এবং সারজাকে তার অতীতের প্রেমের গল্প শোনাতে থাকেন। এদিকে সারজা তাকে জানায় তার ভাইয়ের বাড়িতে একটি অনুষ্ঠান আছে এবং তাদেরও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। এখানে আমরা জানতে পারি সারজার ভাইয়ের সাথে তাদের সম্পর্ক ভালো নয়। আসলে সারজার পরিবার উন্নিকৃষ্ণানের সাথে তার বিয়ে মেনে নেয়নি, কিন্তু সারজা তবুও তাকে বিয়ে করে। ফলে তার পরিবার তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। তবুও সারজার খুশির জন্য উন্নিকৃষ্ণান তার শ্বশুর বাড়িতে যায়, যদিও এই আমন্ত্রণটি সরাসরি তাদের দেওয়া হয়নি, বরং অন্য কারোর মাধ্যমে পাঠানো হয়েছিল। সেখানে গিয়ে উন্নিকৃষ্ণান দেখে সারজার পরিবারের লোকজন তার সাথে ঠিকভাবে কথা বলছে না। তারা উন্নিকৃষ্ণানের সাথেও ভালো ব্যবহার করেনি। কিন্তু এতে উন্নিকৃষ্ণানের চেয়ে বেশি কষ্ট হয় সারজার জন্য। তাই তিনি অনুষ্ঠান মাঝপথেই ছেড়ে চলে আসেন। বাড়িতে ফিরে সারজা অনেক কান্না করে, কারণ তার পরিবার এখনও তাকে মেনে নিতে পারেনি। তখন উনি কৃষ্ণন তাকে বোঝানোর চেষ্টা করে এবং বলে, হয়তো এতে আমারই বড় দোষ আছে, কারণ তোমার পরিবার হয়তো এমন একজন ছেলেকে বেছে নিত যে খুব ধনী পরিবারের, কিন্তু আমি গরিব, তাই হয়তো আমি তোমার জীবন নষ্ট করে দিয়েছি। তখন সারজা তাকে থামিয়ে বলে, তোমার এই কথা মাথায় আনা উচিত না। আমি যদি কোনো ধনী মানুষকে বিয়ে করতাম, তাহলে সে আমাকে এত ভালোবাসা দিতে পারত না যতটা তুমি আমাকে দাও। আহা, প্রতিটা ছেলেই এমন একটা বউ আশা করে, কিন্তু এমন কপাল কয়টা ছেলের হয়? কারো এমন ভালো বউ থাকলে কমেন্ট করে জানাবেন। যাই হোক, এবার আমরা দেখি প্রবীণ ঠিক করে ফেলেছে যে আজ সে প্রশিকাকে তার মনের কথা বলবেই। এই কথা তার সব বন্ধুদেরও জানিয়ে দিয়েছে। কিন্তু ঠিক যখন প্রবীণ প্রশিকাকে তার মনের কথা বলতে যাচ্ছিল, তখন প্রশিকা বলে, তুমি আজ থেকে আমার সাথে কথা বলবে না। আমাদের নিয়ে মানুষ নানা ধরনের কথা বলছে, আর স্কুলে তো একদমই কথা বলবে না।
ঠিক তখনই সেখানে মুকেশ ও মণি নামে দুইজন ছেলে আসে যারা প্রশিকাকে পছন্দ করে। তারা অনু নামে এক মোটা মেয়েকে বলে যেন সে প্রশিকাকে গিয়ে জানায় যে তারা তাকে ভালোবাসে। তখন অনু প্রশিকার কাছে গিয়ে মণির কথা বলে সে নাকি প্রশিকাকে ভালোবাসে, কিন্তু প্রশিকা বলে সে মণিকে ভালোবাসতে পারবে না কারণ সে অন্য কাউকে ভালোবাসে। এখানে প্রশিকা জানায় সে প্রবীণকে ভালোবাসে। এরপর মণি ও মুকেশ প্রবীণের কাছে গিয়ে বলে যে প্রশিকা তোকে ভালোবাসে তাই তুই ওর থেকে দূরে থাকবি। কিন্তু এই কথা শুনে প্রবীণ বরং খুব খুশি হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে প্রশিকার কাছে যায় এবং বলে তুমি তো আমাকে বলেছিলে কথা না বলতে, এখন কি হলো? তখন প্রশিকা বলে আমি বলেছিলাম স্কুলে কথা বলবে না, বাইরে তো তুমি কথা বলতে পারো, আর তুমি যা শুনেছ সেটা একদম সত্যি, অর্থাৎ প্রশিকাও প্রবীণকে ভালোবাসে। এটা শুনে প্রবীণ খুব খুশি হয়ে যায় এবং তার সব বন্ধুদেরও এই খবর জানিয়ে দেয়। এরপর থেকে প্রশিকা ও প্রবীণ নিয়মিত একে অপরের সাথে কথা বলতে থাকে। কিন্তু এদিকে আরেকটি বিষয় সামনে আসে। অনু নামের মেয়েটি মুকেশকে ভালোবাসে, কিন্তু মুকেশ তখনই অনুকে ভালোবাসবে যখন মণি ও প্রশিকা একে অপরকে ভালোবাসতে শুরু করবে। মানে অনুর জন্য দরকার প্রশিকা ও প্রবীণের সম্পর্ক ভেঙে দেওয়া। অনু অনেক চেষ্টা করেও তাদের মধ্যে কোনো দূরত্ব তৈরি করতে পারে না। একদিন প্রশিকা প্রবীণকে বলে সে 1 সপ্তাহের জন্য গ্রামে যাচ্ছে। সেখানে তার কাছে মোবাইল থাকবে না, তাই ফোনে কথা বলা সম্ভব হবে না, তবে সে অন্য কারো মোবাইল দিয়ে ফেসবুকে যোগাযোগ করতে পারবে। এই কথা শুনে প্রবীণের কাছে 1 সপ্তাহ অনেক লম্বা সময় মনে হয়। সে ভাবতে থাকে প্রশিকাকে ছাড়া এতদিন কিভাবে কাটাবে। এরপর আমরা দেখি প্রবীণ তার বন্ধুদের নিয়ে একটি নেট ক্যাফেতে যায় যাতে সে ফেসবুক চেক করতে পারে প্রশিকা কোনো মেসেজ করেছে কিনা, কিন্তু সেখানে সে প্রশিকার কোনো মেসেজ পায় না। তবে সেখানে সোনাল নামের এক মেয়ের সম্পর্কে জানতে পারে যে প্রবীণকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এবং তার সাথে দেখা করতে চায়। সোনালও তাদেরই স্কুলের ছাত্রী। প্রবীণ বুঝতে পারে না এই সোনাল আসলে কে। তারপর সোনাল নিজেই তার সামনে আসে এবং বলে আমি সেই সোনাল যে তোমাকে মেসেজ করেছিলাম। এরপর সোনাল বলে সে প্রবীণের সাথে বন্ধুত্ব করতে চায়। এটা দেখে প্রবীণের খুব ভালো লাগে, কারণ সোনাল খুবই সুন্দর। দুজন একসাথে অনেক সময় কাটাতে থাকে এবং কোথাও না কোথাও প্রবীণ বুঝতে পারে যে সোনাল তাকে পছন্দ করে। কিন্তু প্রবীণ তো প্রশিকার সাথে সম্পর্কে আছে, তাই সে সোনালকে না বলারই সিদ্ধান্ত নেয়। তবে সত্যি বলতে প্রবীণের সোনালের সাথে সময় কাটাতে বেশ ভালো লাগত। যেভাবে সোনাল তাকে দেখত, যেভাবে তাকে পছন্দ করত, এই সব কিছুই প্রবীণের ভালো লাগত। এখানে একটা শিক্ষা আছে, মেয়েরা কখনো ছেলেদের একা ছেড়ে দিবেন না। দেখেন 7 দিনের জন্য দুজন আলাদা, আর এর মধ্যেই সম্পর্ক বদলে গেল। যাই হোক, একদিন স্কুলে ডান্স কম্পিটিশনের পর দেখা যায় 1 সপ্তাহ কেটে গেছে এবং প্রশিকা গ্রাম থেকে ফিরে এসেছে। প্রবীণ প্রশিকার সাথে দেখা করে এবং তাকে ফিরে পেয়ে খুব খুশি হয়। আসলে ছেলেরা যখন যাকে ভালোবাসে তাকেই মন থেকে ভালোবাসে। যাই হোক, ঠিক তখনই সেখানে সোনালও আসে এবং প্রবীণকে নিজের কাছে ডাকে। সোনাল বলে তারা যে গানের নাচ করেছে সেটা তার খুব প্রিয় গান। এদিকে সোনাল ও প্রবীণ কথা বলছিল, আর অন্যদিকে অনু প্রশিকার কাছে গিয়ে তার মনে সন্দেহ ঢোকাতে শুরু করে। সে বলে এই 1 সপ্তাহে সোনাল ও প্রবীণ খুব ক্লোজ হয়ে গেছে, এমনকি স্কুলের সবাই তাদের পারফেক্ট কাপল বলছে। এটা শুনে প্রশিকার খুব খারাপ লাগে। এরপর স্কুলেই সোনাল প্রবীণের কাছে যায় এবং বলে তার হাত নোংরা, তাই তাকে খাইয়ে দিতে। তখন প্রবীণ নিজের হাতে সোনালকে খাওয়ায়। এই ঘটনাটা প্রশিকা জেনে যায়, কারণ অনু আগেই তাকে সব বলে দিয়েছিল। আসলে অনু চাইছিল তাদের মধ্যে ঝগড়া হোক। এরপর প্রশিকা প্রবীণের কাছে যায়। প্রবীণ বুঝিয়ে বলে এটা একটা ভুল বোঝাবুঝি ছিল, সোনালের হাত নোংরা ছিল বলেই সে তাকে খাইয়েছে। কিন্তু প্রশিকার সোনাল ও প্রবীণের বন্ধুত্ব মোটেও ভালো লাগে না, তাই সে প্রবীণকে বলে যেন সে সোনাল থেকে দূরে থাকে। তখন প্রবীণও সিদ্ধান্ত নেয় সে সোনালকে বলে দেবে যে সে তাকে পছন্দ করে না এবং দূরে থাকতে। এরপর প্রবীণ সোনালকে একটি নির্জন জায়গায় ডাকে। আসলে সে তাকে না বলার জন্যই সেখানে ডেকেছিল, কিন্তু কিছু বলার আগেই সোনাল তার খুব কাছে চলে আসে।
এবং হঠাৎ তাকে জড়িয়ে ধরে। তখনই অনু হাততালি দিয়ে সামনে আসে। প্রবীণ পেছনের দিকে তাকালে প্রেষিকাকে দেখতে পায়। তাই প্রবীণ সোনালকে ধাক্কা দিয়ে প্রেষিকার কাছে এসে বলে, আমি শুধু তোমাকেই ভালোবাসি। কিন্তু প্রেষিকা বলে, তুমি আসলে একটা প্লে বয়, তুমি আমার বিশ্বাস ভেঙে ফেলেছ। তখন প্রবীণ রেগে বলে, সোনাল সবসময় আমাকে পটানোর ট্রাই করেছে, কিন্তু আমি শুধু তোমাকেই ভালোবেসেছি, তুমি সেটা বুঝলে না। ঠিক আছে, এবার আমি সোনালকেই ভালোবাসব। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, ব্যাপারটা হাস্যকর না? কত সহজে ভালোবাসা শিফট হয়ে যায়। যাই হোক, প্রবীণ এসব বলে সোনালের দিকে ফিরলে প্রবীণ দেখে সোনাল অনুর সাথে দাঁড়িয়ে। আসলে অনু সোনালকে দিয়ে প্রবীণ এবং প্রেষিকার রিলেশন ভাঙার জন্যই এই প্ল্যান করেছিল, এবং এটাতে সে সফলও হয়েছে। সোনাল এবং অনু তখন প্রবীণকে চড় মারার এগিয়ে আসলে প্রেষিকাই প্রবীণকে চড় মারে। তখন সেই রাস্তা দিয়ে প্রবীণের বাবা যাচ্ছিল, তাই তিনিও চড় মারাটা দেখে ফেলেন। বাবা দেখে ফেলায় প্রবীণ চিন্তায় পড়ে যায় যে মাকে সবকিছু বলে দেয় কিনা, কিন্তু বাবা কিছু বলে না। এতে প্রবীণ বুঝে যায় বাবা হয়তো কিছু একটা প্ল্যান করছে, আর সেই প্ল্যানটা হলো উনি কৃষ্ণন তাকে দিয়ে অনেক কাজ করাতে শুরু করেন। সে যত কাজই দেয় প্রবীণকে চুপচাপ করে যেতে হয়, এমনকি তাকে বেকারির কাজও করানো হয়। এদিকে স্কুলে শিক্ষার্থীদের আলুপাড়া নামের একটি জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হবে। সব ছাত্রছাত্রী সেখানে পৌঁছে যায়, কিন্তু এখানে প্রবীণ একটা পরিকল্পনা করে আসে। সেইও তার বন্ধুরা মিলে শুধু সোনালকে বিরক্ত করতে থাকে। প্রবীণ ঠিক করে রেখেছিল সে শুধু সোনালকে জ্বালাবে, তাই সে এতটাই সোনালকে বিরক্ত করে যে সোনাল কাঁদতে শুরু করে। সে বুঝতেই পারছিল না প্রবীণ কেন তার সাথে এমন খারাপ ব্যবহার করছে। তখন কানাগা নামের একটি মেয়ে, যে ক্লাসের মনিটর, সে সোনালের কাছে যায় এবং তারপর প্রবীণের কাছে গিয়ে বলে, কোনো মেয়ের সাথে এভাবে খারাপ ব্যবহার করা ঠিক নয় এবং কাউকে অকারণে কষ্ট দেওয়াও উচিত নয়। কানাগার কথা শুনে প্রবীণ থেমে যায়, কারণ না হলে পিটি টিচার তাকে শাস্তি দিতেন। এভাবেই তাদের 1 বছর অর্থাৎ একাদশ শ্রেণী শেষ হয়, এবং আবারও প্রবীণের নম্বর খুব কম আসে। এরপর প্রবীণ ও তার বন্ধুরা দ্বাদশ শ্রেণীতে উঠে যায়, আর কানাগা এখনও তাদের ক্লাসের মনিটর থাকে। এবার প্রবীণ ও তার বন্ধুরা কানাগার বাবাকে নিয়ে মজা করতে শুরু করে, কারণ তিনি টাক। এতে কানাগার খুব খারাপ লাগে এবং সে কাঁদতে শুরু করে। ঠিক তখন একজন শিক্ষক এসে দেখেন কানাগা খুব মন খারাপ করে বসে আছে। তিনি জিজ্ঞেস করেন, কি হয়েছে? এটা দেখে প্রবীণ ভাবে এবার নিশ্চয়ই কানাগা সব বলে দেবে এবং তাকে স্কুল থেকে টিসি দেওয়া হবে। কিন্তু কানাগা কিছুই বলে না, সে শুধু বলে তার মাথা ব্যথা করছে। তাই ক্লাস শেষে কানাগার কাছে এসে জিজ্ঞেসই করে, তুমি স্যারকে আমার কথা বললে না কেন? কানাগা কিছুক্ষণ ভেবে বলে, আমার ইচ্ছে হয়নি তাই বলিনি। এটা বলে চলে যেতে থাকলে প্রবীণ শুধু কানাগাকেই দেখতে থাকে, অর্থাৎ প্রবীণ কানাগারও প্রেমে পড়ে গিয়েছে। আহা, পুরুষ মানুষ, প্রেমে পড়া কত সহজ, তাই না? পরদিন থেকে প্রবীণ সারাক্ষণ শুধু কানাগাকেই দেখতে থাকে। ধীরে ধীরে তাদের মধ্যে একটু একটু করে বন্ধুত্ব গড়ে ওঠে। তারা একসাথে সময় কাটাতে শুরু করে এবং কানাগাও প্রবীণকে ভালো বন্ধু হিসেবে দেখতে শুরু করে, কারণ তারা একসাথে অনেক সময় কাটাচ্ছিল। আর কানাগা ক্লাসের অন্য মেয়েদের মতো নয়, সে খুব মেধাবী এবং সব সময় পড়াশোনায় মনোযোগী। একদিন প্রবীণ কানাগাকে বলে আজ তার মায়ের জন্মদিন এবং সে সেটা উদযাপন করতে চায়। তখন কানাগা বলে, যদি শুধু আমরা দুজন যাই তাহলে তোমার মা ততটা খুশি হবেন না, কিন্তু যদি আমরা পুরো ক্লাসকে নিয়ে যাই তাহলে তোমার মা অনেক বেশি খুশি হবেন। প্রবীণ তার কথা মেনে নেয়। তারপর সবাই মিলে বাড়িতে যায় এবং তারা সারোজার জন্মদিন উদযাপন করে। মজার ব্যাপার হলো আসলে সেদিন সারোজার জন্মদিন ছিলই না। প্রবীণ আগে থেকেই তার মা সারোজাকে বলে রেখেছিল যেন তিনি কানাগার ভালোভাবে যত্ন নেন। যত রকম জুস আছে সব যেন কানাগাকেই দেওয়া হয়। অন্য কেউ পাক বা না পাক তাতে তার কিছু যায় আসে না। এরপর বাকি সবাই চলে যায়, কিন্তু কানাগা থেকে যায়। সে সারোজাকে চা বানাতে সাহায্য করে। ঠিক তখনই কৃষ্ণন বাড়িতে আসে। প্রথমে সে বুঝতে পারে না এই মেয়েটি কে, কিন্তু পরে বুঝতে পারে যে প্রবীণ এই মেয়েটিকে পছন্দ করে, তাই সে বিষয়টা মেনে নেয়। এরপর প্রবীণ কানাগাকে বাড়ির বাইরে পর্যন্ত এগিয়ে দিতে যায়। সেখানে কানাগা তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? কিন্তু প্রবীণ না বলে দেয়, কারণ সে মনে করে এত তাড়াতাড়ি সব বলা ঠিক হবে না, তাই সে কিছুই বলতে পারে না।
তবে প্রবীণ বুঝে গিয়েছিল কানাগাও হয়তো তাকে পছন্দ করতে শুরু করেছে। এই কারণে সে খুব খুশি হয়। এভাবেই তারা একে অপরের সাথে সময় কাটাতে থাকে। দুজনেই একে অপরের সময় কাটানো খুব উপভোগ করে, কারণ একসাথে থাকলে তারা খুব খুশি থাকে। একদিন সারোজা তার ছেলে প্রবীণকে জিজ্ঞেস করে, তুই কি কানাগাকে পছন্দ করিস? প্রবীণ হ্যাঁ বলে, এমনকি সে বলে ফেলে, আমি তোমাকে যতটা পছন্দ করি ঠিক ততটাই কানাগাকেও পছন্দ করি। এটা শুনে সারোজার খুব খারাপ লাগে। তার মনে হয় এই মেয়েটি যেন তার জায়গা নিয়ে নিচ্ছে, ছেলেকে সে হারিয়ে ফেলছে। এই চিন্তায় ওদিন রাতে সারোজা ঘুমোতেও পারেনি। সে শুধু ভাবছিল কানাগা আসার পর তার গুরুত্ব কমে যাবে। এরপর আবার স্কুলে একটা ডান্স কম্পিটিশন হয়, কিন্তু এবার প্রবীণ ও তার বন্ধুদের কম্পিটিশনে অংশ নিতে দেওয়া হয় না। এখানে সাহিল নামের একটি ছেলে ছিল যে পুরো আয়োজনটা পরিচালনা করছিল। সে চাইছিল না যে প্রবীণ ও তার বন্ধুরা এই কম্পিটিশনে অংশ নিক। অন্যদিকে সাহিল ও তার টিম নিজেরা অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু হঠাৎ তারা দেখতে পায় যে রুমে তারা প্র্যাকটিস করছিল সেটার দরজা বাইরে থেকে লক করে দেওয়া হয়েছে। এটা আসলে প্রবীণ ও তার বন্ধুদের কাজ ছিল। এরপর সাহিলের টিমের জায়গায় প্রবীণ ও তার বন্ধুরাই স্টেজে পারফর্ম করে আসে। কিন্তু সাহিল বাইরে বের হবার পর সে প্রবীণকে মারতে শুরু করে এবং ঝগড়া বাঁধিয়ে দেয়। ঠিক তখন কানাগা এসে তাদের থামানোর চেষ্টা করে এবং বলে ঝগড়ার কোনো দরকার নেই। সে প্রবীণের হাত ধরে সেখান থেকে নিয়ে যায়। এরপর প্রবীণের মনে হতে থাকে কানাগাও হয়তো তাকে পছন্দ করে, কারণ সে তার হাত ধরেছিল। তাই সে সিদ্ধান্ত নেয় যত তাড়াতাড়ি সম্ভব কানাগাকে তার মনের কথা বলে দেবে। কয়েক মাস পর পরীক্ষা হবে, কিন্তু তার আগে একটি ফেয়ারওয়েল পার্টি হয়। প্রবীণ ঠিক করে এবার সে কানাগাকে তার ভালোবাসার কথা জানাবে। প্রবীণ কানাগাকে বলে, তুমি আমার জীবনে আসার পর থেকে আমি অনেক খুশি থাকি। এর আগে কখনো আমার এমন ফিল হয়নি। আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। কিন্তু এই কথা শুনে কানাগা রেগে যায়। সে বলে, আমি তোমাকে সবসময় শুধু একজন বন্ধু হিসেবেই দেখেছি। আজ তুমি সেই বন্ধুত্বটাই নষ্ট করে দিলে। তুমিও অন্য ছেলেদের মতোই। কিছুক্ষণ পর প্রবীণের বন্ধুরা সেখানে আসে এবং তাকে সান্ত্বনা দেয়, কারণ সে তখন খুব কান্না করছিল। ঠিক তখনই সে দেখে তার এক বন্ধুকে খুব মারধর করা হয়েছে। এটা সাহিলের বন্ধুদের কাজ ছিল। এটা দেখে প্রবীণ দৌড়ে যায় এবং সাহিলও তার বন্ধুদের খুব মারধর করে। ব্যাপারটা তখন একটা বড় ঝামেলায় পরিণত হয়। তাই সবাইকে প্রিন্সিপালের রুমে ডাকা হয়। সব ছাত্রছাত্রীদের অভিভাবকরাও সেখানে উপস্থিত ছিল। প্রিন্সিপাল মনে করছিলেন এই ঘটনায় প্রবীণেরই দোষ বেশি। তাই তিনি প্রবীণকে স্কুল থেকে বহিষ্কার করার কথা বলেন। ঠিক তখন সারোজা এগিয়ে আসে এবং প্রিন্সিপালের কাছে অনুরোধ করতে থাকে, কারণ এরকম করলে তার ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কথা বলতে বলতেই হঠাৎ তার মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে। তখন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উন্নিকৃষ্ণানও হাসপাতালে পৌঁছে যায়। ডাক্তার তাকে জানান সারোজার ছোটখাটো হার্ট অ্যাটাক হয়েছে। অ্যাঞ্জিওগ্রাফি করার পর বোঝা যাবে তার হার্টে ব্লকেজ কতটা। এই কথা শুনে উন্নিকৃষ্ণান ভেঙে পড়ে। ঠিক তখন প্রবীণ সেখানে আসে আর উন্নিকৃষ্ণান তাকে খুব মারধর করে বলে, তোর জন্যই এই সব কিছু হয়েছে, আর কখনো তুই আমার সামনে আসবি না। এই কথা শুনে প্রবীণের খুব কষ্ট হয়। এদিকে উন্নিকৃষ্ণান তার স্ত্রী সারোজার যত্ন নিতে থাকে। যত টাকা লাগছে সব খরচ করছে। তার কাছে টাকা না থাকলেও সে কোনোভাবে ব্যবস্থা করে এবং সারোজার চিকিৎসা চালিয়ে যায়। অবশেষে সারোজা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এবং তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তারা সবাই বাড়িতে ফিরে আসে। উন্নিকৃষ্ণান সারোজাকে বলে, কোনো কিছুর দরকার হলে আমাকে বলবে, অন্য কারো কাছ থেকে সাহায্য নেবে না। এই সব দেখে প্রবীণের খুব খারাপ লাগে। এরপর স্কুলের প্রিন্সিপাল আবারও প্রবীণ ও তার অভিভাবকদের ডাকেন, কিন্তু এবার তার মা নয়, তার বাবা উন্নিকৃষ্ণান স্কুলে যান। তিনি প্রিন্সিপালকে বলেন, আপনি যা ঠিক মনে করেন তাই করুন। আপনি যদি আমাদের ছেলেকে বহিষ্কার করতে চান তাতেও আমাদের কোনো সমস্যা নেই। প্রিন্সিপাল লক্ষ্য করেছিলেন প্রবীণের মানসিক অবস্থা ভালো নয়, তাই তিনি তাকে আরেকটি সুযোগ দেন। প্রবীণ আবার ক্লাসে ফিরে আসে। সেখানে কানাগা তার সাথে কথা বলতে চায়। সে প্রবীণকে বলে, সেদিন আমার ওভাবে বলা ঠিক হয়নি, আর তোমার মায়ের ব্যাপারটা শুনেও আমার খুব খারাপ লেগেছে। কানাগা বলে, আমি সবসময় তোমাকে একজন ভালো বন্ধু হিসেবে দেখেছি। আমি এমন কাউকে ভালোবাসতে পারি না যার জীবনে কোনো লক্ষ্য নেই। আমার অনেক বড় বড় স্বপ্ন আছে। আমি সেগুলো এভাবে অপূর্ণ রাখতে পারি না, আর আমি চাই না এসবের মাঝে কেউ এসে দাঁড়াক। তুমি 12 পাস করবে কিনা সেটাও নিশ্চিত নয়। তুমি তোমার জীবন নিয়ে একদমই সিরিয়াস নও। তখন প্রবীণের বন্ধুরা কানাগাকে জিজ্ঞেস করে, প্রবীণ যদি 12 পাস করে তাহলে কি তুমি তাকে ভালোবাসবে? কানাগা বলে, হ্যাঁ, ও যদি পাস করে তাহলে সে অবশ্যই আমি ওকে ভালোবাসবে। এরপর প্রবীণ বাড়ি ফিরে আসে। সে বুঝতে পারে তার জীবন ভুল পথে এগিয়ে যাচ্ছিল। তার কোনো লক্ষ্য নেই, কোনো পরিকল্পনা নেই। তাই সে পড়াশুনো শুরু করে দেয়।
তার পরিবার লক্ষ্য করে প্রবীণ বদলে গেছে। সে এখন পড়াশোনায় মন দিচ্ছে, আগের মতো আর ঘুরে বেড়ায় না, আড্ডা দেয় না। উন্নিকৃষ্ণানও এসব লক্ষ্য করেন, কিন্তু তিনি কিছু বলেন না, কারণ তিনি এখনও ছেলেকে পুরোপুরি ক্ষমা করতে পারেননি। এরপর সেই দিন আসে যেদিন প্রবীণের ফাইনাল পরীক্ষা। কিন্তু হঠাৎ তার মা সারোজার বুকে ব্যথা শুরু হয়, এবং ব্যথা বাড়তেই থাকে। এটা দেখে প্রবীণ ভয় পেয়ে যায় এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। যদিও সেদিন তার পরীক্ষা ছিল। হাসপাতালে ডাক্তার জানান বড় কোনো সমস্যা নেই, গ্যাসের কারণেই ব্যথা হয়েছে। কিন্তু ততক্ষণে প্রবীণ পরীক্ষায় দেরি করে ফেলেছিল। তখন উন্নিকৃষ্ণান তাকে নিয়ে স্কুলে যায় যাতে সে পরীক্ষা দিতে পারে। তার বন্ধুরা ভাবছিল হয়তো সে আজ পরীক্ষা দিতে আসবে না, কিন্তু প্রবীণ ঠিকই পৌঁছে যায়। উন্নিকৃষ্ণান তাকে বলে, ভালোভাবে পরীক্ষা দিও। এরপর প্রবীণ একে একে সবগুলো পরীক্ষা শেষ করে। তারপর অবশেষে সেই দিন আসে যেদিন তার রেজাল্ট প্রকাশ হবে। ২১ মে ২০১৬। এই সময়ের পর থেকেই প্রবীণ পুরোপুরি বদলে যায়। সে অনেক বেশি সিরিয়াস হয়ে ওঠে এবং পরিবারের জন্য চিন্তা করতে শুরু করে। এরপর তারা সবাই রেজাল্ট আনতে যায়। সারোজা ও প্রবীণ স্কুলের দিকে রওনা দেয়। ঠিক তখন উনিকৃষ্ণানও এসে বলে সেও তাদের সাথে যাবে। তিনজন মিলে স্কুলে পৌঁছে যায়। সেখানে গিয়ে সারোজা দেখতে পায় স্কুলের বাইরে প্রবীণের ছবি টাঙানো আছে। এটা দেখে তার মনে হয় প্রবীণ নিশ্চয়ই কোনো বড় ভুল করেছে। এরপর সারোজাকে জানানো হয় এই ছবি কোনো মারামারি বা ঝামেলার কারণে লাগানো হয়নি, বরং তোমার ছেলে প্রবীণ স্কুলে টপ করেছে এবং পুরো স্কুলে তার নবম স্থান হয়েছে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। সারোজা খুব খুশি হয়, প্রবীণও খুশি হয়, আর ভেতরে ভেতরে উনিকৃষ্ণানও খুব গর্ব অনুভব করছিলেন। তিনি তার ছেলে প্রবীণের কাঁধে হাত রাখেন। তখন তার চোখে আনন্দের অশ্রু চলে আসে। এই দৃশ্যটা সত্যিই অসাধারণ ছিল। এরপর প্রবীণ তার বন্ধুদের সাথে দেখা করে এবং সোজা কানাগার কাছে যায়। কানাগা বলে, আমি ভেবেছিলাম তুমি হয়তো পাসই করতে পারবে না, কিন্তু তুমি এমন কিছু করে দেখিয়েছ যা আমি কল্পনাও করিনি। এখন আমি তোমাকে ভালোবাসতে পারি। কিন্তু প্রবীণ বলে, তোমার হয়তো মনে হচ্ছে আমি এসব তোমার জন্য করেছি, কিন্তু না, আমি এটা তোমার জন্য করিনি। এর পেছনের গল্প সে বলতে শুরু করে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় এক রাতে উনিকৃষ্ণান লাল পানি খেয়ে বাড়ি ফেরে। সাধারণত মাতাল অবস্থায় সে তার পুরনো প্রেমের গল্প বলত, কিন্তু সেদিন সে তার ছেলের কথা বলতে শুরু করেন। সে বলে, তুই যখন জন্মেছিলি আমরা কতটা খুশি হয়েছিলাম তা বলে বোঝাতে পারব না। তোর মায়ের জীবনে আমি আর তুই ছাড়া আর কেউ নেই। সে নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করেছিল, কিন্তু আমি কি হয়েছি? আমি একজন ব্যর্থ মানুষ। সারোজার পরিবার কখনোই আমাদের মেনে নেয়নি, কারণ আমরা গরিব ছিলাম এবং এখনও ওদের মতো ধনী হতে পারিনি। আমি তোর সাথে কখনো ঠিকভাবে কথা বলিনি, কারণ আমি চাইনি তুই আমার মতো হয়ে যাস, একজন ব্যর্থ মানুষ হয়ে, এবং আমি সবসময় চেয়েছি তুই একজন সফল মানুষ হোস। তোর মা যে জীবন পাওয়ার যোগ্য, আমি তাকে সেটা কখনো দিতে পারিনি। এই কষ্টটা আমার সব সময় থাকবে, আর এই কারণেই আমি চাই না তুই আমার মতো হয়ে যাস। উনিকৃষ্ণান আরও বলেন, এই পৃথিবীতে যত মানুষই আসুক না কেন, আমার আর তোর মায়ের মতো করে তোকে কেউ কখনো ভালোবাসতে পারবে না। এই কথা শুনে প্রবীণ খুব আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তার বাবাকে জড়িয়ে ধরে। সেখান থেকেই তার জীবনের নতুন শুরু হয়। এই কারণেই সে পুরোপুরি বদলে যায়। সবাই ভাবছিল সে এসব কানাগার জন্য করছে, কিন্তু আসলে নয়। তাই প্রবীণ কানাগার হাত ছেড়ে দিয়ে বলে, তুমি যা হতে চাও হও, আমি এসব তোমার ভালোবাসা পাওয়ার জন্য করিনি। আমিও এখন নিজের জীবনে কিছু করতে চাই। এরপর দেখা যায় উনিকৃষ্ণান সারোজার একটি ছবি তুলছেন, পাশে প্রবীণের ছবিও আছে। ঠিক তখন প্রবীণও সেখানে আসে আর তারা তিনজন একসাথে একটি সেলফি তোলে। কিছুক্ষণ পর প্রিন্সিপালও সেখানে আসেন। প্রিন্সিপাল প্রবীণকে বলে, আমি তোমাকে নিয়ে অনেক গর্বিত বাবা। তখন সারোজা প্রিন্সিপালকে বলে, আপনি তো আগে বলতেন ও কিছুই করতে পারে না এবং আপনি ওকে অনেক বকাঝকা করতেন। তখন প্রিন্সিপাল উত্তর দেন, ও আপনার নিজের সন্তান, আপনিও তো ওকে বকেন, কখনো মারেনও। আমার কাছে তো এমন ৫০০টা বাচ্চা আছে, আর তাদের সবাইকে সঠিক পথে রাখার দায়িত্বও আমার ওদের সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আমার কাজ শুধু এতটাই, ওদের যত্ন নেওয়া এবং ওরা যেন ভুল পথে না যায় সেটা নিশ্চিত করা। প্রিন্সিপাল আরও বলে, ভবিষ্যতে তোমার যদি কোনো সমস্যা হয় বা তুমি যদি বুঝতে না পারো তোমার কি করা উচিত, তাহলে অবশ্যই আমার কাছে আসবে। এরপর আমরা দেখি প্রবীণ সরাসরি প্রশিকার কাছে যায়, সততার সাথে হাত মেলায় এবং বলে, আমাকে মাফ করে দাও, যা কিছু হয়েছিল সব কিছু না ভেবেই করা হয়েছিল। হয়তো তখন আমরা ছোট ছিলাম। এরপর প্রবীণ সেই তিনজনের কাছেও যায় এবং তারা তিনজনেই তার কাছে ক্ষমা চায়। প্রবীণও তাদের ক্ষমা করে দেয়, কারণ আজ স্কুলের শেষ দিন। এরপর সে তার বন্ধুদের সাথে দেখা করে। সেখানে তার এক গোলগাল বন্ধু কাঁদছিল, কারণ সে জানেই কলেজে যাওয়ার পর সবাই একে অপরকে ভুলে যাবে।
এইভাবেই গল্পের শেষ হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এমন নতুন ও ফ্রেশ কন্টেন্ট পেতে থাকেন। আবার দেখা হবে নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।